স্বাধীনতা দিবসের সকালে যখন ঢাকার আকাশে যুদ্ধ বিমানের শব্দ ওঠে, মাটিতে ছন্দ মিলিয়ে হাঁটে সৈনিকরা, তখন পুরো জাতি গর্বে ভরে ওঠে। টেলিভিশনের পর্দায় আমরা দেখি চকচকে ট্যাঙ্ক, রকেট লঞ্চার, রাডার সিস্টেম, বিদেশি যুদ্ধযান, সব মিলিয়ে এক আধুনিক সামরিক শক্তির দৃশ্য। মনে হয় বাংলাদেশ যেন শক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। কিন্তু কুচকাওয়াজ শেষ হলে, ধুলো বসে গেলে একটি অস্বস্তিকর প্রশ্ন ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ায়। এই শক্তি আসলে কার? কারণ যে অস্ত্রগুলো আমরা দেখি সেগুলোর প্রায় সবই অন্য দেশের তৈরি। এক একটি বন্দুক এক দেশ থেকে, রাডার আরেক দেশ থেকে, যুদ্ধ বিমান অন্য মহাদেশ থেকে। বাংলাদেশের সামরিক শক্তি যেন একটি আন্তর্জাতিক প্রদর্শনী, যেখানে আমরা মালিক নই, বরং ক্রেতা মাত্র। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ জন্ম নিয়েছিল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। তখন সামরিক শিল্প গড়ে তোলার মতো অর্থনৈতিক সামর্থ্য ছিল না, রাজনৈতিক স্থিতিশীলতাও ছিল না। লক্ষ্য ছিল একটাই, নিজের দেশের সীমান্ত রক্ষা করা, রাষ্ট্র টিকিয়ে রাখা তথা সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি ওঠার দরকার ছিল, আমরা কি নিজেদের অস্ত্র বানাবো, সেটি কখনো জাতীয় আলোচনার কেন্দ্রে আসেনি। দশক পেরিয়ে গেছে, বাজেট বেড়েছে, প্রতিরক্ষা খাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেই অর্থের সিংহভাগ গেছে বেতন, রক্ষণাবেক্ষণ আর পরিচালনায়। আধুনিক প্রযুক্তি গবেষণা বা দেশীয় অস্ত্র উন্নয়নে ব্যয় হয়েছে খুব সামান্য অংশ। ফলে আজকের বাংলাদেশ এক অদ্ভুত বাস্তবতায় দাঁড়িয়ে। সৈন্য আছে, প্রশিক্ষণ আছে, কিন্তু প্রযুক্তিগত স্বাধীনতা নেই। বিশ্ব যখন নতুন অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে, তখন যুদ্ধের সংজ্ঞাই বদলে গেছে। এখন যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, ড্রোন, সাইবার সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিজস্ব সফটওয়্যার। যে দেশ প্রযুক্তি বানায়, যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ তার হাতে থাকে। আর যে দেশ শুধু কেনে, সে নির্ভরশীল থাকে সরবরাহকারীর ইচ্ছার উপর। বাংলাদেশ আজ প্রায় 1 ডজনেরও বেশি দেশের উপর নির্ভর করে সামরিক সরঞ্জামের জন্য। এই নির্ভরতা শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত। কারণ যুদ্ধ বা সংকটের সময় অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেলে শক্তিশালী সেনাবাহিনীও হঠাৎ দুর্বল হয়ে পড়তে পারে। অতীত আমাদের বারবার দেখিয়েছে অস্ত্র কেনা বেচা যায়, কিন্তু প্রযুক্তিগত স্বাধীনতা কেনা যায় না। বিমান বাহিনীর দিকে তাকালে এই বাস্তবতা আরও স্পষ্ট হয়। মাঝে মধ্যে বিমান দুর্ঘটনার খবর আসে, তদন্তে উঠে আসে পুরনো প্ল্যাটফর্ম, দীর্ঘদিনের ব্যবহৃত যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ জটিলতা, নতুন সংযোজনের আলোচনা হয়। চুক্তির খবর আসে, কিন্তু বাস্তব রূপ নিতে সময় লাগে বছরের পর বছর। যেন আমরা সব সময় ভবিষ্যতের শক্তির অপেক্ষায় আছি, বর্তমানের শক্তি তৈরি করছি না। তাছাড়া অস্ত্র কেনাবেচার দেশগুলোর উপরে আছে নিষেধাজ্ঞা। অস্ত্র এক দেশ থেকে কিনলে অন্য দেশ থেকে এক অদৃশ্য চাপ আসতে থাকে। মিত্র দেশের চক্ষুশূল হবার রেকর্ডও আছে বাংলাদেশের। পৃথিবীর কিছু দেশ সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে অস্ত্র শুধু নিরাপত্তা নয়, অর্থনীতিরও অংশ। প্রতিরক্ষা শিল্প মানে গবেষণা, প্রযুক্তি, কর্মসংস্থান, রপ্তানি এবং কৌশলগত স্বাধীনতা। ইরান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া সবাই একসময় আমদানি নির্ভর ছিল, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়, গবেষণা ল্যাব এবং সামরিক শিল্পকে একসঙ্গে যুক্ত করেছে। ফলে আজ তারা শুধু ব্যবহারকারী নয়, নির্মাতা। ইরানের উদাহরণটি বিশেষভাবে আলোচনায় আসে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও তারা বাধ্য হয়েছে নিজস্ব প্রযুক্তি তৈরি করতে। তাদের বিজ্ঞানীরা ড্রোন বানিয়েছে, ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, স্থানীয় শিল্পকে সামরিক গবেষণার সঙ্গে যুক্ত করেছে। ফলে অস্ত্র তাদের জন্য শুধু যুদ্ধের উপকরণ নয়, প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা অন্য জায়গায়। এখানে পরিকল্পনা আছে, আলোচনা আছে, চুক্তির খসড়া আছে, কিন্তু দীর্ঘমেয়াদী শিল্পনীতি স্পষ্ট নয়। আমরা যুদ্ধ বিমান কিনতে চাই, কিন্তু যুদ্ধ বিমান তৈরির ইঞ্জিনিয়ার তৈরি করার জাতীয় পরিকল্পনা কতটা শক্তিশালী? আমরা ড্রোন আনতে চাই, কিন্তু ড্রোন সফটওয়্যার ডিজাইনের গবেষণা কতটা এগিয়েছে? 2025 সালের পর কিছু উদ্যোগ অবশ্য দেখা যাচ্ছে। ইতালির সঙ্গে ইউরোফাইটার টাইফুন নিয়ে আলোচনা চলছে। তুরস্কের সঙ্গে অ্যাটাক হেলিকপ্টার ও ড্রোন সহযোগিতা, চীনের সঙ্গে জেট-10CE যুদ্ধ বিমান এবং ইউএভি উৎপাদনের সম্ভাবনা। এসব পরিকল্পনা ইঙ্গিত দেয় বাংলাদেশ অন্তত বুঝতে শুরু করেছে প্রযুক্তি অর্জনের গুরুত্ব।
যদি প্রযুক্তি স্থানান্তর সত্যিকারের বাস্তবায়িত হয় তবে সেটি হতে পারে একটি মোড় ঘোরানোর মুহূর্ত। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি শুধু উন্নত অস্ত্র কিনব, নাকি সেই প্রযুক্তি শেখার জন্য জাতীয় কাঠামো তৈরি করব? কারণ ইতিহাস বলে প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠে ধীরে ধীরে। প্রথমে মেরামত কারখানা, তারপর যন্ত্রাংশ উৎপাদন, তারপর আংশিক নির্মাণ, শেষে পূর্ণাঙ্গ ডিজাইন সক্ষমতা। বাংলাদেশ সেখানে এখনো এই সিঁড়ির প্রথম ধাপেই দাঁড়িয়ে। একটি রাষ্ট্র যখন শুধু ক্রেতা থাকে তখন তার সামরিক শক্তি প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকে, কিন্তু যখন সে নির্মাতা হয় তখন তার কূটনীতি বদলে যায়। অস্ত্র তখন শুধু নিরাপত্তা নয়, প্রভাবের ভাষা হয়ে ওঠে। বিশ্বের অন্য দেশগুলোও সমঝে চলে। বিশ্বে বহু দেশ আজ অস্ত্র রপ্তানি করে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলে। বাংলাদেশ এখনো সেই খেলায় প্রবেশই করেনি। এখানে আরেকটি বাস্তবতা আছে, বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম সফল বাহিনী। অর্থাৎ মানব সম্পদ এবং প্রশিক্ষণে ঘাটতি নেই, সমস্যা প্রযুক্তি উৎপাদনে। আমরা দক্ষ সৈনিক তৈরি করেছি, কিন্তু দক্ষ প্রতিরক্ষা প্রকৌশলী তৈরির জাতীয় আন্দোলন গড়ে তুলিনি। যদি সামরিক বাজেটের একটি অংশ গবেষণা এবং উন্নয়নে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা হতো, বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতকে যুক্ত করা হতো, তবে আজ অন্তত ড্রোন, নজরদারি সিস্টেম বা সামরিক সফটওয়্যারের ক্ষেত্রে দেশীয় উৎপাদন শুরু হতে পারত। ছোট প্রযুক্তি থেকেই বড় বড় শিল্প জন্ম নেয়। বিশ্ব রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে, সরবরাহ চেইন ভেঙে যাচ্ছে, জোট বদলাচ্ছে, যুদ্ধের ঝুঁকি বাড়ছে। এই বাস্তবতায় শুধুমাত্র আমদানি নির্ভর সামরিক কাঠামো দীর্ঘমেয়াদী ঝুঁকিপূর্ণ। কারণ অস্ত্র কিনতে টাকা লাগে, কিন্তু প্রযুক্তি তৈরি করলে শক্তি তৈরি হয়। বাংলাদেশ আজ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে দুটি পথ। একটি পথ কুচকাওয়াজের ঝলকানি ধরে রেখে বিদেশি অস্ত্রের উপর নির্ভর করা, আরেকটি পথ ধীর, কঠিন কিন্তু স্থায়ী নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা। প্রশ্নটি শুধু তাই সামরিক নয়, মানসিকও। আমরা কি নিজেদের নিরাপত্তা অন্যের কারখানায় তৈরি করতে চাই, নাকি নিজের ল্যাবরেটরিতে? স্বাধীনতার অর্ধশতক পর বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো যুদ্ধ নয়, বরং আত্মনির্ভরতার সিদ্ধান্ত। কারণ ইতিহাসে শক্তিশালী রাষ্ট্র সে নয় যে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে। শক্তিশালী রাষ্ট্র সেই যে নিজের নিরাপত্তা নিজেই তৈরি করতে শিখেছে। কুচকাওয়াজের মঞ্চে যে অস্ত্রগুলো ঝলমল করে, সেগুলো একদিন সত্যিই জাতীয় গর্ব হবে, যেদিন তাদের গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ।